বাতাস ধনিয়া এই তো দুনিয়া জীবন ভরে দেখিলি রে ভাই এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া কেবল যাই যাই বলে উঠেছে যাই যাই বলে উঠেছে যাই যাই বলে উঠেছে আকাশ বাতাস ধনিয়া এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া ও জীবনে বসন্তের সবুজ ও জীবনে জীবনে বসন্তের জীবনে বসন্তের সবুজ মুছে গেছে তোর বুক আর সংসার সংঘাতে পড়ে হলো না তোর বুক হলো না ওরে কেন বুঝলি না রে ওরে অমুক বুঝলি না রে ওরে অমুক বুঝলি না রে ওরে অমুক বুঝলি না রে ওরে কেন বুঝলি না রে ওরে অমুক দেখিয়া আর শুনিয়া এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া ও বেধে ভাঙন কুলে ও বেধে 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 ভাঙন কুলে ওরে ভুলে আছো পরাত আর কত ভাঙে কত গড়ে এই না নদীর চর ও এই জানো দিছ ওরে তবু চড়াইয়ে আছো তার ভিতর চলে আছো তার ভিতর চড়াইয়ে আছো তার ভিতর জড়াইয়ে আছো তার ভিতর তবু চড়াইয়ে আছো তার ভিতর মায়াতে জল দুনিয়া এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া ওরে অসার অসারে ভুলে ও অসার অসারে ভুলে ওরে আশা বাসা তার মূলে
তো দুনিয়া জীবন ভরে দেখলি রে মন এই তো দুনিয়া। ওই জায়গাটা কি গল্প হচ্ছে? গল্প টল্প করো না মা, এখন কবিগান শুরু হয়েছে, আপনারা একটু কবিগান শ্রবণ করুন। আর যারা দাঁড়িয়ে আছেন এখনো বসার জায়গা যথেষ্ট আছে, আপনারা বসে পড়ুন। পাগল ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকারের গান উনি গাইলেন, কেবল যাই যাই বলে উঠেছিল আকাশ বাতাস ধনিয়া, জীবন ভরে দেখলি রে মন এই তো দুনিয়া। যাওয়া আসার পৃথিবীতে মানুষ যখন পৃথিবীতে আসে, আসার সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুতি হয়। এগুলো আমরা অল্প বয়সে বুঝি নাই, যে আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের একদিন আবার চলে যেতে হবে, এটা তখন বুঝি নাই। তখন এই যে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে না, এই যে বাচ্চারা, এরা কিন্তু জানেই না যে একদিন এদের চলে যেতে হবে। আমরাও একসময় ওই বয়সে ছিলাম। বাবা বলতো আগে আমাদের সময় গার্ডারের প্যান্ট ছিল, এখন তো ভালো জিন্সের প্যান্ট, এখন কত কায়দার প্যান্ট। আগে ছিল গার্ডারের প্যান্ট। সত্যি কথা না কথা? ইলাস্টিক না কি যেন বলে না? বাবা বলতো ছোট বাজাও, নদীতে যখন স্নান করতে যেতাম গার্ডারের প্যান্ট টান দিয়ে খুলে ফেলাই দিতাম, ফেলাই দিয়ে নদীতে লাফাই পড়তাম। লাফাই পড়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত মানে ওই নদীর জলে ডুবইয়ে চোখ কুকুর মতো লাল না হয়েছে ততক্ষণ উঠতাম না। এরপরে কি করতাম, ওই ইলাস্টিকের প্যান্ট গার্ডারের প্যান্টটা হাতের ভিতরে ঘুরোতে ঘুরোতে নিয়ে যাইয়া মাপ দাঁড়িয়ে দিয়ে বলতাম মা। তখন কিন্তু ঘোলা জলে ডুবাতে ডুবাতে এই দাড়ি মোছ হয়ে যেত। সত্যি কথা কি না কথা? হ্যাঁ হ্যাঁ। মাকে বলতাম মা তাড়াতাড়ি মুছাই দাও, কিন্তু তখন কখনো ভাবিনি যে একদিন আমার চলে যেতে হবে। যখন পৃথিবীতে এসেছি আসার সঙ্গে সঙ্গে কবে যাই কবে যাই, আমি মনে হয় কাল উঠতে পারবো কিনা আমি জানি না। বিজয়বাবু তাই বললেন, কেবল যাই যাই বলে উঠেছে রোল আকাশ বাতাস ধনিয়া, এই তো দুনিয়া। জীবন ভরে দেখলি রে মন এই তো দুনিয়া। কালকে এই যে পাশে আমাদের রমেনদা বসে আছে, কালকে অধিবাস মহোৎসব, রবিবারে না? দাদা কিন্তু জোগাড় করতেছে রবিবারে আমি মহোৎসব করব। এখন আশা নিয়ে বসে আছে, এখন কালকে গভীর থেকে উঠতে পারবে কিনা তা ঠিক আছে। দেখেছো আমাদের কত আশা। ঈশ্বর যদি রাখে মহোৎসব হবে, এই ভাবনার উপরে যদি কেউ থাকে সে বাজার করতে পারে না, যে ভাই সে যদি থাকে তাহলে বাজার করবার না। কিন্তু আমরা 10 দিন আগে 15 দিন আগে নিমন্ত্রণ দিয়ে দিয়েছি যে আমাদের বাড়ি মহোৎসব, তোমরা যাবা গোপালনগর। জীবনে বসন্তের সবুজ, বসন্ত মানে কি? এখন তো ওই যে গাছের পাতাগুলো সব ঝরে যাচ্ছে, পুরাতন পাতাগুলো ঝরে যাচ্ছে, নতুন পাতার আগমন হচ্ছে। বসন্ত মানে কি? জীবনে প্রত্যেকটা ছেলে অথবা মেয়ের জীবন যৌবনকাল, একে বলা হয় বসন্তকাল। যখন বসন্তকালে কোকিল ডাকে, এক যুগলে ছেলে মেয়ে যখন 20 বছর 18 বছর বয়স হয়, তখন দেখবা বুড়োরা মাঝে মাঝে একটা কথা কয়, তোর মনের মনে কোকিল ডাকতেছে মনে হচ্ছে, মনে হচ্ছে কোকিল ডাকতেছে। আচ্ছা ওর বয়স যখন 5 বছর তা তো ওরে বলে নাই, কিন্তু যখন যৌবন আসে তখন আসে বসন্ত। কিন্তু এই বসন্তকালে যদি কেউ হরি পূজা কৃষ্ণ পূজা না করে,
বসন্ত চলে গেলে আর তার কোনো কাজ হয় না, আর কোনো কাজ হয় না। যেমন একটা ঔষধ যখন তৈরি করে তার একটা এক্সপায়ার ডেট তৈরি করা হয়, ওই ডেট ওভার হয়ে গেলে আর ওতে কাজ হয় না, ও খালি কোনো কাজ হবে না। এই জন্য রাধারানী বলেছিল, কাকে? শ্রীকৃষ্ণকে বলেছিল, এলো বসন্তকাল। রাধারানী বলছে আমার যৌবনকাল যে সময় তাকে বলে বসন্তকাল, এলো বসন্তকাল, কিন্তু শ্রীনন্দলাল এখনই দেশে নাই, এই সময় দেশে অসুখে মন দুঃখে কাঁদে তার সাদের রাই। বিনা শ্রীকুণ কালা, মানে কৃষ্ণের কথা বলছে, শয়না জ্বালা হলো কুলবালার কি বালাই, এলো বসন্তকাল শ্রীনন্দলাল দেশে নাই। এই যৌবনে যদি কেউ সাধন ভোজন না করে, এই যৌবনটা দেয় যদি ব্যভিচারের মানে নষ্ট করে, সে কোনোদিন হরি বা কৃষ্ণকে পাবে না, যতই দান খাওয়া যাক, যতই হরি নাম করুক, যতই কৃষ্ণ নাম করুক। এই জন্য বলেছে, ভরা গণের জোয়ার পেয়ে রে তোমার ময়ূর পঙ্খী নাও বাইয়া, আসবে কবে সুজন রসিক নাইয়া। কথা নিও, এই যৌবন থাকতে থাকতে গুরুর পায়ে সমর্পণ করে দেহ মনোবল সবকিছু দিয়ে গুরুকে করবে বর্ণনা। গুরুদেব সাধন ভজন আমি জানি না, কথা নিও, শেষের দিনে তোমার চরণ ধুলি দিয়ে আমাকে তুমি পার করে দিও। হরিবল হরিবল এখন এই যেটা ধ্বনি দিলাম, কয়েকজনে আবজা গাইছে, যে কয়েকজনে আবজা গাইছে তাদের ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, কিন্তু যাদের এখনো শক্তি আছে তারা কিন্তু জাগায় নাই, যাদের শক্তি আছে তারা কিন্তু জাগায় নাই। ওরা ভাবছে আমরা অন্তলি জাগাবো না, যে সময় আমরাও ডেট ওভার হয়ে যাবে তখন আমরা জাগাবো। এখনো সময় আছে, শক্তি যখন আছে আপটা একটু জাগানোর চেষ্টা করে। হরিবল হরিবল। তারক গোসাই লিখলেন, হরি বলে বাহু তুলে। তারক গোসাই লিখলেন, বাহু মানে কি? হাত তুলে হরি নাম করছে, ঊর্ধ্ব হরি বলে বাহু তালে ডাক সারে ওদের পাগল। নিমে নিতে শিবে গদা, বাসন করে তারা করে গুণ। এই জন্য বাহু উত্তোলন করে, শক্তি আছে, বাহু তোলার শক্তি আছে, আমরা হাত তুলবো কাছে, আমরা ঠাকুরের কাছে স্যালেন্ডার করবো। ঠাকুর কথা নিও, এই যে হাত তুলে দিলাম, দেখবা বন্দুক ধরার সঙ্গে সঙ্গে হাত তুলে দেবে, মানে স্যালেন্ডার করলাম আমি। এই জন্য সময় থাকতে অশ্বিনী গোসাই তাই বলেছে, কথা নিও, সময় চলে যায় আর তোমরা এমন বন্ধু পাবে না। হরি নাম, এই হরি নাম বিনে বন্ধু নাই ভাই ভব পার যেতে, আমার দয়াল হরি দয়া করি এলো জগতে। কথা নিও, সবাই থাকতে তরাই চলো ভব পারে হরি নাম হরি বাবু তার গানে বললেন, ওরে থেকে মায়া মাত্র ওরে পিছে পড়লাম অনেক দূর। পাগল বিজয় বলে এ যে আমার সকর্মের সুর, সকর্মের সুর। এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই, এই তো দুনিয়া। জয় জয় জগবন্ধু, তুমি তো দীনজনার বন্ধু, মোর পার করিতে কাব্যৌ সিন্ধু হাল ধরো নিজের হাতে। আমি তোমার অজ্ঞ ছেলে অভাজন বলে মরে দিও না ফেলে, রেখো তোমার চরণ তলে তোমারই করুণাতে। প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে, আবার বোবালোকেও কথা বলে দেখি পঙ্গু লঙ্ঘায় গিরি।
প্রভু তোমার শক্তি বলে এই জীব শক্তি পায় এই ভূমণ্ডলে সর্বত্রই তোমার খেলা চলে, দেখি বিশ্ব জগৎ ভরি। তাই কোথায় আমার বিশ্বপতি নাশ করো মোর দুর্মতি, ফুটাইয়ে কাব্যগীতি যুগাও মুখের বলি। প্রভু তুমি আর থেকো না দূরে, এসো আমার হৃদয় পুরে, ভাষাও তোমার গানের সুরে, তাইতে পুনঃ পুনঃ ওই চরণতলে আমি দিলাম অঞ্জলি। নমামি মা কুণ্ডলিনী স্বর্গা হতে ভূদামি সর্ব অগ্রে গণনায় প্রধানা, প্রথম নেমে ধরার কক্ষে আমার ঠাই পেলেম তোমাদের বক্ষে, জীবন অন্তে হবে কিন্তু শেষ বিছানা। তারপরে মাতা পিতা যুগলে বসায় হৃদ কোমলে, ভক্তি অর্ঘ্য পদে করি দান। কবি শিশির সরকারের সুশিক্ষার ফলে গাহি কাব্যগীতি এই মহিতলে, সে আমার গুরুজ্ঞানে নমামি মহান। নামটি আমার গণপতি সরকার, এ নামের আর নাই দরকার, কাল্পনিক নাম একটা করিব ধারণ। কবি গান করতে গেলে আমি বলি সভাস্থলে একটা নামের পরে করতে হয় অবতরণ। তাই আমি গণপতি সরকার নামটি সারি, আমি হরিবাস সরকারের নামটি ধরি। দাঁড়াইলাম আসরের বরাবরই, আপনারা শুনলেন সর্বজন। আমার বিপক্ষে থাকবেন যিনি, শ্রীমৎ তারক গোসাই হবেন তিনি। এক এক করে আমার সমস্ত প্রশ্নের করবে সমাধান। আমি মায়েদের চরণ ধরে করি মানা, ও মা কথাবার্তা বলবেন না। প্রশ্নপত্র না শুনলে পরে জবাব শুনে আনন্দ পাবেন না আসরে। এই জন্য প্রশ্নপত্রের শোনার আছে বিশেষ প্রয়োজন। আমি এক এক করে প্রশ্নগুলি তাহার কাছে দিব তুলি, আপনারা যারা শ্রোতা মণ্ডলী বসে বসে করিবেন আকর্ষণ। ও মা কি হয়েছে, পান খাচ্ছে নাকি এই জায়গায়? মা গো কথা বলে না মা, ধর্মের দোহাই। ও মা, ও মা ধর্মের দোহাই কথা বলে না, এই শুনতেছে না দেখছ? আমার কথা বলে না, চুপ করে থাকো। যদি না শোনে মাইক নিয়ে বলো তুমি, যাতে শোনে। চুপ করে থাকো, কথাবার্তা বলে নাই। এখন তো কবি গানের উপরে না, শুধু কবি গানের উপরে ভালোবাসা না, এখন মানুষের প্রতি মানুষের ভালোবাসা নাই। মানুষের প্রতি মানুষের ভালোবাসা নাই, কবি গান থাকবে কোথায়? একটা ছেলে একটা মেয়েকে মানুষ করতে গেলে একটা বাবা মার কত কষ্ট হয় সংসার তোলে। এই বোধ বুদ্ধি যদি সন্তানদের থাকতো রে ভাই, 20 থেকে 22 বছর পর্যন্ত একটা মেয়ে বা ছেলেকে মানুষ করে, বা একটা মেয়েকে মানুষ করে, মানুষ করার পরে কত ভালোবাসা দিয়েছিল ওই মেয়ের গোচরে। ওই মেয়ে কি করেছে? ডাঙ্কা নিবি, আস্তে আস্তে নিয়ে যাবাই, কথা বলিস না। ওই মেয়ে কি করেছে? মাত্র 4 থেকে 5টা দিন একটা ছেলের সাথে কথা বলেছে। 20 বছর পর্যন্ত মা বাবা নিজের গায়ের রক্ত জল করে মানুষ করেছে। আর ওই ছেলেটা মাত্র 5 দিন কথা বলেছে মেয়েটার সঙ্গে, সঙ্গে সঙ্গে বাবা মার মুখে লাথি মেরে ওই ছেলেটার সঙ্গে চলে যায়। ওই ছেলেটার সাথে তোমার কয়দিন যৌবন আছে, যে কয়দিন। পিছনে কিরা কথা কয়, কয়দিন তোমার সাথী আছে যৌবন, যে কয়দিন, এরপরে আর থাকবে না। এখন তো মানুষ কৃষির সাথে কৃষি ভালোবাসা করে বোঝেই না। যার সঙ্গে ভালোবাসা করলে সারা জীবন তোমার সাথী হবে, তার সঙ্গে ভালোবাসা তুমি করনি কখন? বর্তমান সময়ে মানুষ মানুষের সঙ্গে ভালোবাসা না থাকলেও পশুর সঙ্গে ভালোবাসা আছে। মানে ছোট্ট একটা গল্প মনে পড়ে, না বললে হবে না আসরের পরে। একটা মাছি আর একটা মশার ভিতরে প্রেম হয়েছে, বুঝলে? মাছি আর হচ্ছে মশা। এখন ওই মাছির বাড়িতে, মাছি হচ্ছে একটা পুরুষ আর মশা হচ্ছে একটা মেয়ে। এখন ওরা ওই মাইয়ে বাড়িতে, মানে মশার বাড়িতে কোনো রকম মানিয়েই নেবে না। তুই প্রেম কর, ভালোবাসা কর, তোর জাতের দিয়ে একটা কর। তুই একটা মশা দিয়ে প্রেম কর, তুই মাছির সাথে প্রেম করতে গেছিস না। কচ্ছে আমি ওরে ছাড়া বাঁচবো না। কচ্ছে ওরে ছাড়া বাঁচবি না মানে? এখন বাড়িতে কোনো রকম মানিয়ে নেয় না, ওই মাছি আর মশা দুইজনে বাড়িতে পলাইছে। যখন পালিয়ে যায়, যাবে কোথায়? বিয়ে করে উঠেছে ওই যে মশা বড় দিদির বাড়ি। বড়দির বাড়ি যাবার পরে গিয়ে তখন বলে বারে বারে, দিদি আমরা তো কাজ একটা করিয়ে ফেলাইছি। কি করিয়ে ফেলাইছিস? এখন করছে যে অবস্থা বেশি ভালো না, কথা নিবি, আমাদের একটু থাকতে দিবি, আমরা বিয়ে করিয়ে আইছি। করছে ঠিক আছে। এখন ওই যখন বাড়ির ভিতরে গেল, বাড়ির ভিতরে যাবার পরে রাত্রে ওকে বাসর সাজাইয়ে ওকে দুইজনে মশা আর মাছি দিয়েছে।
এখন ওর দিদি ভাবতিছে কি যে ওরা দুইজন যাতে সুখী থাকে সেইভাবে কাজ বাজ করতে হবে। সকালবেলা উঠিয়ে মাসিটি যা কাঁদতিছে, ঘরে যখন দিদি ঢোকে জিজ্ঞেস করেছে মাসির গোসরে, কি ব্যাপার কাঁদতিছো কেন? কয় কাঁদতিছি কেন, আমার বউ আমার ধুয়ে চলিয়ে গেছে। কছে চলে গেছে মানে? তোরা দি দুইজনে প্রেম করে বিয়ে করেছিস, তা চলে গেল কেন? কয় তা আমিও বুঝলাম না। এখন ওই ওর দিদি করছে তোদের বাসর যাতে ভালো হয় এই জন্য রাত্রি আমি ওই ঘরের ভিতরে গুড নাইট জ্বালাইছিলাম। এখন করছে ওই গুড নাইটের জন্যই আমার বউ গেছে। এই জন্য বর্তমান গুড নাইট জ্বালাতে হবে, বুঝলি, নাহলে ভালোবাসার ছুটনি যাবে না। এই জন্য চরণ ধরে দল আসতেছে নাকি? হ্যাঁ, একটু কথা শুনবেন, মানে দল আসতে থাকুক, আমি গাইতে থাকি। এই কাছাকাছি আসলে একটু বন্ধ করে দেবানি নাকি দাদা? না কি করব? কি করব মানে গাইতে থাকবো না? কি বলবো আপনার দিকের দ্বারা, এই যে ডঙ্কা কাশি নিশান নিয়ে আসতেছে আমাদের গোসরে, মিথ্যা কথা নয়। এই ডঙ্কা কাশি নিশান নিয়ে যখন, এটা হচ্ছে হরিগুরুচাঁদের একটা মত বিশেষ পরিচয়। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে, এই যখন হরিগুরুচাঁদের মত আসলো জগৎ সংসারে, মিথ্যা কথা নয়। হরিগুরুচাঁদ আসার পরে এসেছে কিন্তু কলিযুগ ধরে। কলিযুগে আসার পরে কলিযুগে পরিপূর্ণভাবে প্রেম কিন্তু দিয়েছিল, মিথ্যা কথা নয়, পরিপূর্ণ প্রেম দিয়েছিল। পরিপূর্ণ প্রেম দেবার পরে মহাপ্রভু যিনি হরিনাম নিয়ে আসলেন, তিনি হরিনাম দিলেন কিন্তু মিথ্যা কথা নয়। হরিনাম দেবার পরে আমি বলি আপনার দিকের গোচরে মহাপ্রভু কেটে কেটে দিয়েছিলেন কিন্তু নদিয়া নবদ্বীপের বাজারে, মিথ্যা কথা নয়। নদিয়া নবদ্বীপ যখন হরিনাম দেয়, আমি দিয়ে যাই তার সত্য পরিচয়। তখন এরপরে মতুয়াদের শাস্ত্র গ্রন্থে দেখা যায় হরিচাঁদ ঠাকুর জানি এলেন কিন্তু উরাকান্দি গুণমণি। আসার পরে এই যে মতুয়া ধর্ম ডঙ্কা কাশি নিশান বাজায়, এইটাই কিন্তু হরিচাঁদ ঠাকুর দেয়। কিন্তু আমরা শুনেছি শাস্ত্র পাতে একমাত্র ভগবান পাওয়া যায় কিন্তু ভক্তির মাধ্যমে। এই ডঙ্কা কাশি পিটলি কিন্তু ভগবান পাওয়া যায় না। তাহলে সবাই বাড়ি বসে ভাবো কি দরকার আছে আমার, মৎস্যপে যাব, বাড়ি বসে ডঙ্কা পিটবো, ভগবান চলে আসবে। এই ডঙ্কা কাশি নিশান পিটলে কিন্তু ভগবান পাওয়া যায় না। কোন শাস্ত্রে লেখা নাই ডঙ্কা কাশি বাজালে কিন্তু ভগবান পাওয়া যায়, এরকম নাই। কিন্তু ভগবান পেতে হলে কি, সর্বপ্রথম ভক্তির প্রয়োজন হয়। এই জন্য কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে, বাংলাদেশের একজন গিয়েছিল, কলম দিয়েছিল তার গানের ভিতরে, কি যেভাবে হরিনাম করে ওরা বলেছিল, এই তোরা এত লাফাস কেন রে, তোরা এত লাফাস কেন, লাফাইয়া যদি ভগবান মিলতো আগে পাইতো জ্ঞান। এই জন্য চরণ ধরে করি মানাই, এইভাবে এই ভক্তিতে ভগবান কখনো দর্শন পায় না। কিন্তু আমি তোমার কাছে জানতে চাই, প্রথম প্রশ্ন, গুরুদেব তুমি আমার কথা নিও, সুন্দরভাবে জবাব দিও। এই ডঙ্কা কাশি নিশান সিংহা নিয়ে হরিচাঁদ ঠাকুর এই মতুয়া ধর্ম দিতে এলো, কিন্তু আমি জানি তাই একমাত্র ভক্তি ছাড়া ভগবান পাওয়া কখনো সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। কিন্তু হরিচাঁদ ঠাকুর যে দর্শন দিল, এই দর্শনের মাধ্যমে কিন্তু ভগবান পাওয়া যায় না, এটা আমার ধারণা। কিন্তু তোমার কাছে আমি জানতে চাই, কিন্তু তারপরেও ডঙ্কা কাশি নিশান নিয়ে যখন হরিচাঁদ ঠাকুর এসেছিল দুনিয়ায়, আসার পরে দেখতে পাই জগৎ ভরে এখন হাজার হাজার মানুষ এই মতুয়া ধর্ম গ্রহণ করছে। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ যখন মতুয়া ধর্ম গ্রহণ করে, আমি বলি আপনার দিকের গোচরে, আমার তোমার কাছে প্রথম প্রশ্ন, কি আছে মতুয়া ধর্মের ভিতরে যে হাজার হাজার মানুষ গ্রহণ করছে মতুয়া ধর্ম বিচারে? আমি তোমার কাছে প্রথম প্রশ্ন করলাম, দান মতুয়ার কি কি আছে দর্শন, এর একটু দিও তুমি সমাধান। আমার আসন্ন গানে ধরো শ্রী গুরু শরণে
কর ধনু ধর শ্রী গুরুর শরণ অনুরাগে ছাড়ো হুহুঙ্কার হায়রে জয় হরি বল বলে দাও মন ধনুকে টঙ্কার ও ধনুকে টঙ্কা অনুরাগে ছাড়ো ছাড়ো হুহুঙ্কার জয় হরি বল বলে দাও মন ধনুকে টঙ্কার এবার সমরেতে হও অগ্রসর এবার সমরেতে এবার সমরেতে হও অগ্রসর সমরেতে হও অগ্রসর সাজাইয়ে সামার খাসন্ন গণে যুদ্ধ কর ধনু ধর শ্রী গুরুর শরণে ধর যুদ্ধ কর ধনু ধর শ্রী গুরুর শরণে জ্ঞান ধনুকে জুড়ে ভক্তিবান তবে গুরুর প্রতি শীঘ্র গতি কর সুসন্ধান ও কর সুসন্ধান গোসাই বললেন তোর আপন মন নিজের প্রত্যেকটা মানুষের একটা মন আছে এই মন যদি সমান সমান থাকে উঁচু নিচু না হয় তোর আপন মন হলে সই সই মানে সমান সমরে জয়ী হবি মন শঙ্কা কি আছে মনে তোর ভয় কি তুই তো জয়ী হবি আর এখনকার দিনে গুরুর প্রতি তো ভক্তি নাই স্বামী স্ত্রী দুইজনে প্রণাম যদি করে গুরুদেবের পায় স্বামী যদি পছন্দ করে গুরুদেব কয় মানে স্ত্রী বলছে তোমার গুরুদেব আমার পছন্দ হয় না মানে একজনের পছন্দ হয় আরেকজনের হয় না কসে আমি যখন পছন্দ করেছি তা তোমার পছন্দ করা ঠিক না কসে মুখ বাঁকা চেহারা ভালো না মানে স্ত্রী করছে বাহ্যিক জগতের আবরণটা দেখে গুরুদেব এখন যদি স্ত্রী পছন্দ না করে স্বামী যদি যায় কাজ জান্তরে সেই গুরুদেব বাড়িতে আসলে মানে স্ত্রী যত্ন করলে বোঝা যায় না যে ভালোবাসে না গুরুদেব বাড়িতে আইছে বাড়িতে আসার পরে এখন স্ত্রী যা যত্ন করতেছে তা গুরুদেব থাকতে পারতেছে না জল চালাই মারতেছে স্যাত স্যাত করে কথা কয় এখন ওই ওই কায়দা দিয়ে গুরুদেব দেখি একেবারে তো খাওয়া যায় না এতে যত্ন করে না আর উল্টো বলে বেশি কথা কয় এটি দেশে গুরুদেব যে এটি দেশে এর ভিতরে স্বামী বাড়ি আছে এ গুরুদেব কোন জায়গায় কাছে গুরুদেব ওই চলে গেছে কেন তুই কিছু কইছিস কসে না কই নাই কসে আমি ওই ওই ই বাটতেছিলাম শিল দিয়ে ওই যে মশলা বাটতেছিলাম তা ওই নুরাডা দিয়ে গুরুদেবের পছন্দ হয়েছে আমারে করছে যে ওই নুরাডা দাও তা আমি করছি গুরুদেব তুমি নুরা নিয়ে করবা কি করছে যা করি করবানি এখন করছে না গুরুদেব এর থেকে ভালো জিনিস তোমারে কিনে দেবানি এটা থাক এটা ভালো না গুরুদেব রাগ করি এটি দেশে করছে কি আমার গুরুদেব নুরা নিতে চাইছে তুই দিস নেই এখন ও করছে দে নুরা দে গুরুদেবের ভীষণে দৌড় হচ্ছে গুরুদেব সামনে গুরুদেব দাঁড়াও এখন করছে মানে শিষ্য মাইয়া যা বেশি কথা কইছে এদিন নুরা নিয়ে আসতেছে আমারে নুরা দেবে নাকি গুরুদেব বয়তে দৌড়স আর নুরা নিয়ে ভীষণে দৌড়স গুরুর পরে ভক্তি রাখতে হলে প্রথমে শ্রী গোসাই বললেন জ্ঞান ধনুকে জুড়ে ভক্তিবান একমাত্র ভক্তির দ্বারাই পাওয়া যায় একমাত্র ভক্তির দ্বারাই সেই ভগবান দর্শন হয় এই জন্য শ্রী গোসাই তার গানে বললেন জ্ঞান ধনুকে জুড়ে ভক্তিবান তবে গুরুর প্রতি শীঘ্র গতি করো সুসন্ধান ও করো সুসন্ধান এবার সব
শ্রী গুরুর শনি করো যুদ্ধ কর ধরো শ্রী গুরুর শনি এই করণ যুদ্ধ করে গোলক সে হরিষাদকে প্রাপ্ত হলো পেটে প্রেমের ভাত। ও পেটে প্রেমের ভাত করণ যুদ্ধ করে গোলক আমার হরিষাদকে প্রাপ্ত হলো পেটে প্রেমের ভাত। ও তাই সাহস লিখলেন তারকসান হরিষান রাম রূপ দেখাই হীরা মনে। যুদ্ধ কর ধনু ধরো শ্রী গুরুর শনি করো যুদ্ধ কর ধনু ধরো শ্রী গুরুর শনি গোসাই মহানন্দ করিয়া গর্জন আর ডেকে বলে অশ্বিনী তুই যুদ্ধের কথা শোন। ওরে যদি গুরুর সঙ্গে করি বীরন, গুরুর সঙ্গে করি আর গুরুর সঙ্গে করি বীরন, গুরুর সঙ্গে করি বীরন যদি গুরুর সঙ্গে করি বীরন পলক না মারিস দুটি নয়নে। যুদ্ধ কর ধনু ধরো শ্রী গুরুর শনি করো যুদ্ধ কর ধনু ধরো শ্রী গুরুর শনি হরিবার সরকার হয়ে আমি সভাতে দাঁড়াই, কিছু প্রশ্ন করে গেলাম তারক গোসার ঠাই। মতুয়ার কি মূল দর্শন দেখো রয়, ব্যাখ্যা করে বুঝাইবে তুমি ধর্ম সবার গায়। কি দিয়েছে হরিচাঁদ এই জগত মাঝারে, ব্যাখ্যা করে বুঝাইবে তুমি আসিয়া আসো। কি এমন দিয়েছে দর্শন জানিবারে চাই, ব্যাখ্যা করে বোঝাইও তুমি ধর্ম সবার গায়। আরেকটা কথাই আমি বলে যেতে চাই, ধরে ধরে জবাব দিবে ধর্ম সবার গায়। অশ্বিনী গোসাই বলে গেছে মিথ্যা কথা নয়, হরিসঙ্গীত পড়ে দেখবেন লেখা আছে তথা। হরি নাম বিনে আর বন্ধু নাই ভব পার যেতে, দয়াল হরি দয়া করি এলো জগতে। পরিষ্কার কথা বললেন, কোন কালী, কোন কৃষ্ণ, কোন রাম, যতগুলো অবতার আছে কারো কথা বলেন নাই, একমাত্র শ্রী গোসাই বলছেন হরি নাম বিনে আর বন্ধু নাই এই ভবপার। তাহলে সবার হরি নাম করতে হবে, তবেই তুমি ভবপারে যেতে হবে। কিন্তু আমার জিজ্ঞাসা এই জায়গায়, যারা কালী নাম করে তারা কি পার হতে পারবে না? তারা যাবে কোন জায়গায়? যারা কালী নাম করে, যারা কৃষ্ণ নাম করে, যারা আল্লাহ নাম করে, মুসলমানরা তো জীবনেও হরি নাম করে না, করে না? জীবনেও করে না। এরা যাবে কোন জায়গায়? শ্রী গোসাই বললেন ভবপারে যেতে হলে একমাত্র হরিনাম বিনে বন্ধু নাই ভাই ভবপার। তার আর যারা হরিনাম করে না কখন, তাদের কি দশা হবে তুমি বলিবে এখন। কিভাবে তারা ভবপার হবে জানিবারে চাই, ব্যাখ্যা করে বোঝাইলে তুমি ধর্ম সবার গায়। এই দুইখানা প্রশ্ন করলাম আমার কথা নিও, ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিও। হরি গুরু চাঁদ জগৎ মাঝে এলো ভগবান, তার ভিতরে রয়েছে দেখো শাস্ত্রে যে প্রমাণ। তারক গোসাই লিখে গেছে মিথ্যা কথা নয়, হরিচাঁদ ঠাকুর জগতে প্রতীক পাবন হয়। গুরু চাঁদকে দাদা বলে সম্বোধন করে, তারক গোসার লেখনী আছে লেখারও ভিতরে। পরে আবার গুরু চাঁদকে বাবা
বলে তাই ভালো ভগবান বলে প্রণাম করে গুরু সানদের পায় হরি গুরু সান ভগবান জগৎ মাঝে পাই একটা কথা তোমার কাছে বলে যেতে চাই ভক্তরা বলে রাম কৃষ্ণ গৌর হরিসান এরপরে কালী যতই বলো না কেন এক ব্রহ্ম অর্থাৎ ভগবান একজন অর্থাৎ কৃষ্ণ যে রাম সে গৌর সে হরিসান সে এরপরে গুরু সান সে কিন্তু আমার প্রশ্ন এই জায়গায় কি এই যারা কিছু কিছু বৈষ্ণবরা আছে ইস্কন মঠে যাবেন ওরা কৃষ্ণ ছাড়া কিছু মানে না যদি বলো যে হরিসান আইছে কাছে হরিসান কেডা ওরা মানে না আবার কিছু কিছু মতুয়ারা আছে এরা বলে আমাদের হরি হচ্ছে ক্ষীরোৎসাহী হরি উনি কৃষ্ণ না উনি কৃষ্ণ না উনি গৌর না আমার মীমাংসা এই জায়গায় দিতে হবে আসলে কি এই সমস্ত দেবতারা এক না এরা আলাদা আলাদা যেমন রাম হচ্ছে বৈকুণ্ঠ বিহারী উনি বৈকুণ্ঠে থাকেন কৃষ্ণ গোলক বিহারী উনি গোলকে থাকেন আর হরিচাঁদ থাকে কোথায় উনি থাকেন ক্ষীরতে কারণ অশ্বিনী গোসাই একটা গানে লিখেছে কি ওরা কান্দি চলো যাই এমন দিন আর হবে না রে ভাই ওই জায়গায় লেখা আছে এলো ক্ষীরদের গোসাই মানে ক্ষীরত থেকে তিনি এসেছেন তার মানে আমি কোন জায়গার থেকে আইছি আমি আইছি বনগা হেলেঞ্চা বাগদা থেকে আমি এসেছি আমি গণপতি সরকার স্বরূপ ওর বাড়ি গোপালনগর ছোট ওর বাড়ি রানাঘাট রাজদীপ ওর বাড়ি নিউ বারাক এক একজন এক এক জায়গাতে আইছে কিন্তু আমরা সবাই এক না আলাদা আলাদা ঠিক কেমন বৈকুণ্ঠ থেকে এসেছে রাম গোলক থেকে এসেছে কৃষ্ণ আর হরিসান এসেছে কোথার থেকে ক্ষীরোদ বিহারী কিন্তু কিছু ভক্ত এদের এক বলে আর কিছু ভক্ত আলাদা বলে আমি তোমার কাছে জানতে চাই এই রামকৃষ্ণ গৌর কালী এরপরে হরিসান দুর্গা মা মনসা শীতলা যারাই আছে এরা কি সবাই এক নাকি আলাদা এর একটা প্রমাণ মীমাংসা ধরে ধরে জবাব দেবে সভার ভিতরে শোনো শোনো বলে যাই আসরের ভিতরে যে কাইখানা প্রশ্নপত্র করবে গেলাম দান এক এক করে ধরে ধরে তার দিও সমাধান প্রথমবারে বেশি বলেই আমার কোনো দরকার নাই আমার মতো ভাবের পালা ছেড়ে দিয়ে যায় এরপরে আসিবে কিন্তু তারক গোসাই দেখিয়ে সে আসরের পরে কোন কোন কথা ছোট একটা কথা বলি গোসাই তো ওনার একটু নড়িয়ে সরিয়ে খায় নিজের বাড়ি তো খায় না প্রায় পরের বাড়ি খায় গোসাই দেয় এটা নিজের বাড়ি একটু কম খায় কারণ ওই বাড়ি মানে বউ তো ঠিক মতন ভাবে দেয় না গুষ্ট না দিয়ে তারপরে দেয় না এটা হলো পরের বাড়ি নড়াচড়া করে বেশি খায় কিন্তু নড়াচড়া খালিও গোসাই তো বাড়িতে গিয়ে মঙ্গল কামনা করে মনে হয় আমার মনে হয় মঙ্গল কামনাটা না করে এখন তাতেও অনেকের অসুবিধে হয় মানে ছোট একটা কথা বলি নতুন বিয়ে করে আইছে নতুন বিয়ে করে বাড়িতে আনিছে এখন স্বামী কোনো কাজ পাচ্ছে না কোনো কাজ পাচ্ছে না এখন নতুন বিয়ে করে আনলি নাকি বউর সাথে একটু রঙ্গরস বেশি করে তাই না ছোট আমি শুনেছি ধর একটু সিমটি দেবে নালি বউদের একটা ঠেলা দেবে মানে এই যে বলে করে আমি শুনছি নতুন বিয়ে যারা করে আমি তো যাই নাই ওই জায়গায় আমি হরি বল আমরা ঠেলা দিলে আমাকে তো জুতো মারবে কারণ বিয়ে না করে ঠেলা দেওয়া যায় না মানে একটা ভাব তা ওই নতুন বউ ভাবছে বাড়ি কেউ নাই আমার রান্না করে আমার স্বামীরই খাবার লাগবে এখন কি করবে উনি যাইয়ে রান্না বান্না করতেছে এখন ওই স্বামী কোনো কাজ পাচ্ছে না খাইয়া স্বামী ভাবছে তা দিয়ে কাজ করি যাই বউদের সাথে একটু রঙ্গরস করি আসে খুঁজতেছে বউ কোন জায়গায় এখন যাইয়ে দেখে যে রান্না করে মাংস রান্না করবে ওই শিলে বাটতেছে এখন ভাবছে কি করা যায় উনি যাইয়া একখান কাঁচা কঞ্চি কাটিয়ে নিয়ে বউর পিছনে যে দাঁড়াইছে ও লোক আবার একটু সাধু টাইপের এনদে সুন্দর করা দাঁড়িয়ে আছে ও লোক যাইয়ে পিছনে যাইয়ে বাড়ি গেছে বউদের কাঁচা কঞ্চির বাড়ি আরে পিঠ কুড়া দিয়ে গেছে সেকেন্ড ব্রাকেটের মতো কুড়া করে দিয়েছে এখন পিছনে টাকা রাগ হয়ে গেছে আমি নতুন বউ আমার বাড়ি দিল করে এখন দেখি যে ও উনি বাড়ি দিয়েছে এখন করছে তুমি বাড়ি দিলা কেন
এখন দেখছে যা কথা তো ওটা কইছে, এখন শুরু করবানি, যা করি করবানি। এখন একটা দিয়ে বুঝতে হবে। এখন করছে হে বাড়ি দিলাম কেন বুঝিস না? তুই কিভাবে বাটতেছিস, এই যে মশলা কিভাবে বাটতেছিস? কছে কেন কিভাবে বাটে? তুই এই যে বাটতেছিস, তোর যে শরীর নড়তিছে এই যে আমার ভালো লাগতেছে না। এখন করছে বাড়তি গেলি তো শরীর নড়বে। কোথায় কিরা কইছে আমার মা বাটিছে এইভাবে দৌড়ে দৌড়ে, কোনো সময় শরীর নড়িনি। আর তোর শরীর নড়ে কেন? যেই শরীর নড়ে সেই একটা বাড়ি দেয়। ওই বিটি দেখছে তো বিপদ, তো কোনো রকম আস্তে আস্তে বাড়তিছে, বাটিয়ে বুটিয়ে কোনো রকম আদা বাটা দিয়ে যে বাড়ি প্রায় 10-15টা খাইছে। ওই বিটার খাইয়ে কাজ নাই, করবে আদা বাটা দিয়ে ওই মাংস রান্না করে দিয়ে গোসাইনি ডাক দেশে আসো খাইয়ে যাও। আরে দাড়ি সাইজ মতো দাড়ি আসবে না, দেখি নে ঠিক পাবানি, সাইজ মতো দাড়ি গোসাই বলছে আর সুন্দরভাবে সব কিছু খাটি দেশে। এখন গোসার পাশে এইরকম একখান মুগুর, মোটা কাঁচা বাঁশের। এখন উনি ভাবছে মুগুর রাখছে কেন? এখন ভাবছে বিড়েল টিরেল বারু হয় নাকি। কিন্তু ভাত মাকাই যাই খাইতে যাবে, ওই বউ করছে শোনো তুমি খাবা খাও, খাওয়ার সময় তোমার দাড়ি নড়লি কিন্তু এই মুগুর ধরে বাড়ি দেবো। ওই লোক ভাবছি যে কি কয় রে, এক গাছ মুখি দেওয়া হয়ে গেছে বুঝলি। যেই সাবান দেশে দাও তুই কার মুখে দাঁড়িয়েছে, সাবান দিয়ে দাও তুই দাড়ি নড়ে না কি ওরে বাড়ি একটা দেশে বাড়ি ছিলি কুজইয়ে পড়িছে। ওই গাছ দেখি আরেক সাবান দিলি তো আবার নড়বে। ওই গাছ কোন রকম গিলিয়ে খাইছে, সাবান দিনে। এখন বউডেরে করছে তুই আমারে খাতি দিবি না? খাও খাও তোমার মানা রেখে, কিন্তু খাওয়ার সময় যেন তোমার দাড়ি নড়ে না। কছে খাতি গেলি তো দাড়ি নড়বে, কয় বাড়তি গেলি শরীর নড়ে, তুমি ঠিক খাও না? হ্যাঁ হাজলেমি করার জায়গা পাও না। এখন বউ ভাবতিছে কি, ওই স্বামী ভাবতিছে তোরে আমার সোজা করতে বেরা। ঘরের ভিতরে মানে বারান্দায় খাট, খাটের পরে বসে রয়েছে, লুঙ্গি ভরা মাল, বাংলাদেশের মাল। বাহ, এখন কি করবে? যাইয়ে ওই বিটিতে কেবল খাতি বইছে, এই সময় যাইয়ে সিল্লান দেশে খাটের পরে। ওরে মা রে বাবা রে! এখন নূতন বউ, স্বামী যদি সিল্লান দেয় ঘরে থাকে, দোদ দেশে ওই শাড়ি বেড়াই বাজিয়ে ছিঁড়ে গেছে। আরে স্বামী চিল্লাচ্ছে, শাড়ি আছে না, দৌড়ই গেছে। দৌড়ই যে কি হয়েছে? কাছে এ শালি তোরে ডাকছি নাকি? ডাকছি আমার মা রে। তুই আইছিস কেন? এ তুই আইছিস কেন? আমি ডাকছি ওরে মারে, আমার মা রে ডাকছি, তুই আইছিস কেন? নূতন বউ শুনিয়ে যে এইরকম ব্যাকুব, তাই সুযোগ পালি তোমারও দেবানি। যখন সন্ধে হয়েছে, সন্ধ্যা হবার পরে এখন তো লাইট, আগে লাইট ছিল না, হ্যারিকেন টর্চ লাইট ছিল। ওই মাছ কুটতিছে সন্ধ্যের সময়। এখন ভাবতিস ওই বিটারে সুজারা যায় কি করে। রাগের চোটে ওই হ্যারিকেন ধরিয়ে ফাঁসাতেছে, ফাঁসাত দিয়ে ওরে বাবা রে! নূতন বউ যদি সিল্লান দেয়, স্বামী ঠায়ে খাট হচ্ছে ইসের খাট, কলাকাঠ কি জানো কয়? আরে না, ওই যে বর্তমান ওই যে নকশা টকশা দিয়ে করায় না, বক্স খাট। ওই খাটের সার কিনা ওই যে ডিমির মতো থাকে না, ওই যে উঁচু থাকে না, বল্টু থাকে। লাভ দেশ ওই লুঙ্গি বল্টু বল্টুতেই বাঁধলি। আরে বউ সিল্লাইছে, তুমি বোঝো না? লুঙ্গির খবর আছে নাকি? লুঙ্গি ওই জায়গা বাজিয়ে রয়ে গেছে, লুঙ্গি বাজিয়ে রয়ে গেছে। উনি যাইয়ে আর দিগম্বর হয়ে সামনে দাঁড়াইছে। এ কি হয়েছে? কসে ওই দুপুরেরটা শোধ গেছে। কসে দুপুরেরটা শোধ গেছে মানে? কসে আমি ডাকছি আমার বাবারে, তুমি আইছো কেন? তোমার অবস্থা কি? এই যে কি, আগে বস্ত্র দিয়ে অস্ত্র ডাকো, পরে তোমার সাথে কথা হবে। এই জন্য আরে মানুষ কি, বউ দেখে যে এইরকম সোজা করিছে, তাহলে স্বামী ভাবতেছে যে তাহলে আর ওরে আবার কবে সুযোগ পাই, মানে এইভাবে খালি একে অপরের চাপ দিচ্ছে। এখন কেরোসিন ওই যে হেরিকেন দেশে, ভাষার দেশে তেল টেল সব পড়ে গেছে। এখন করছে বাজারে যাও, এখন সন্ধ্যার সময় বাজারে যাইয়ে তেল নিয়ে এসো। বাজারে গেছে, তেল আনতে গেছে। এখন
এখন ওই চার দোকানে বসে তেলের কথা মনে নাই, গল্প করতে করতে ওই বোম্বাই লঙ্কা এইরকম উদ্গ বোম্বাই লঙ্কা ওই এর 500 কিনে নিয়ে বাড়ি আইছে। এখন বউ কষে তেল কই, এই মনে পড়ছে আর এসে তেল আনিনি। এখন ব্যাগ খুলে দেখ ওই কাঁচা লঙ্কা। এখন কষে কি আনছো, এতে জ্বলবে না? স্বামী কষে এ সাদা বাটিয়ে যে জায়গা লাগাবি সেই জায়গা জ্বলবে, দেখ বাটিয়ে দেখ যে জায়গা লাগাবি সেই জায়গা জ্বলবে। এই জন্য বলে যাই আমি ধর্ম সবার গায়ে সত্য করে জবাব দিও আসিয়া সবাই। তবে আর বেশি কথা আমি বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার বই আলোচনা। যাক তবে বেশি বলে কোনো দরকার নাই, আমার মতো ভাব এখানে শেষ করিতে চাই। এরপরে তারক গোসাই সভাতে আসিবে, তাহার ভাবে এর কথা তুলিয়া ধরিবে। দেখিয়ে সে কোনোভাবে কোন কথা কয়, কোনোভাবে এসে দেয় ভাবের পরিচয়। তবেই আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এই পর্যন্ত আমার আসর সঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি বল।